প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আর আজকে এভাবে বারবার আর নির্যাতিত হওয়া যাবে না, সকলে এখন নামতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই মব ভায়োলেন্স যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি 13 তারিখ পর্যন্ত, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে। আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান, মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কী করেছি আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। কারণ আওয়ামী লীগের অপরাধটা কি? অপরাধ একটাই, আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে, এত মামলা, এত কিছু করার পরেও এখনও বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়, তারা আমাকে চায়। এটাই অপরাধ হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না। হত্যাকাণ্ডের মামলা সবার বিরুদ্ধে, আমাদের আওয়ামী লীগের না হলেও 6-7 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। 1.5 লক্ষের মতো তো গ্রেপ্তার এবং তারা কারাগারে মানবত জীবনযাপন করছে, কারাগারে প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে। এমন কোনো দিন নাই বাংলাদেশে প্রায় 10 থেকে 11 জন মানুষ হত্যা হচ্ছে না বা নারী নির্যাতন, শিশু নির্যাতন হচ্ছে না, কিন্তু কেউ কথা বলতে পারবে না। সাংবাদিক বা সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই। কেউ যদি কথা বলে তার লাশ হতে হবে, অথবা তার প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আবার দেখলাম ইলেকশন, বিএনপি দিল তার নমিনেশন, সেখানে তাদের মধ্যে ধুন্ধুমার শুরু হয়ে গেছে। আবার এদিকে জামাত ইসলামী, এখন কেউ কারে নাই পারে সমানে সমান লেগে যাচ্ছে তাদের মধ্যে। ওরে গুলি করে, ওরে মারি, ওর ঘর পড়ায়, ওর ঘর পড়ায়, এখন নিজেরাই পোড়াপুরি খেলা শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ মানুষের জীবনে শান্তি দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল। আওয়ামী লীগ তরুণ সমাজের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। আওয়ামী লীগ মানে বেকারত্ব দূর করেছিল। আওয়ামী লীগ জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ করেছিল। আমরা আওয়ামী লীগের নেতা করে আমরা তো ট্যাক্স ফাঁকি দিতে যাইনি, আমরা তো মানুষের সম্পদ আত্মসাৎ করতে যাইনি। মানুষের সম্পদ যাতে বৃদ্ধি হয় সে ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রত্যেকটা দরিদ্র মানুষ তারও জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলাম। যে ভূমিহীন তাকেও 1 খণ্ড জমি, একটা বাড়ি, 2 কাঠা জমি, একটা বাড়ি এবং তার জীবনযাত্রা করার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। একেবারে তৃণমূলের ভূমিহীন মানুষ থেকে শুরু করে বেদে, হিজড়া, কুষ্ঠরোগী বা ভাসমান জনগণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ি অথবা সমতল ভূমি, সকল ধরনের অনগ্রসর জাতি, তাদের প্রত্যেকের জীবনমান আমরা উন্নত করে দিয়েছিলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার নিজ নিজ ধর্ম যাতে স্বাধীনভাবে পালন করতে পারে, অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে আমরা আর্থসামাজিকভাবে উন্নতি করেছি। আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছে, মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে, শান্তি দিয়েছে, ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, মাতৃত্বকালীন ভাতা দিয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছি, এমনকি যে শিশু বুকের দুধ খায় সেই মাকে আমরা ভাতা দিয়েছি, সেই ল্যাকটেটিং মাদারকে তাকেও ভাতা দিয়েছি। একটা বয়স্ক মানুষ কাজ করতে পারে না, তার জন্য 30 কেজি করে চাল প্রতি মাসে দিয়েছি। কামার, কুমার, জেলে, তাঁতি প্রত্যেকটা মানুষ তাদেরকে আমরা সহায়তা করি। ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কোভিড, বিভিন্ন কারণে যখন ইনফ্লেশন বেড়ে গেল, 1 কোটি পরিবারকে টিসিবির কার্ড দিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে, ডাল, তেল, চিনি যাতে কিনতে পারে সে ব্যবস্থা করে দিলাম, যেন কোনো মানুষ কষ্ট না পায়। ডক্টর ইউনূস এসে কি করলো? সব বন্ধ। তারপরে পারিবারিক কার্ড বা বয়স্ক ভাতা, যে জিজ্ঞেস করে ভোট দিয়েছেন গায়ে, হ্যাঁ বলে নৌকায় ভোট দিয়েছে, বাস তার কার্ড বন্ধ। 1 কোটির মধ্যে 43 লক্ষ বের করলো, তারা নাকি আওয়ামী লীগ পরিবার, তারা ভাতা পাবে না, তারা কার্ড পাবে না। আরে এখানে তো 43 লক্ষ আওয়ামী লীগ, কিন্তু 57 লক্ষ তো অন্য দল বা সাধারণ মানুষ। তা আওয়ামী লীগ তো সে দলীয়করণ করেনি, বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছে। আজকে সব জায়গায় বৈষম্য, সব জায়গায় দলীয়করণ, সব জায়গায় হয় জামাত নয় বিএনপি। আইসিটি যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে সেখানে বিচার করবে, আমাদের বিরুদ্ধে মামলা। ওই কোর্টে কারা আছে? কোর্টের যারা জজ সাহেবরা বসে আছেন সব জামাত আর বিএনপির লোক, আর চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তারা সব কারা? যুদ্ধ অপরাধীদের বিচারে যারা ডিফেন্সে ছিল তারা। আর আমরা তো কোনো মামলা নোটিশ পাইনি, কিছুই পাইনি। আর আমাদের ঘর বাড়ি সব তো জ্বালিয়ে পুড়ে ছারখার। গণভবন লুটপাট, যারা প্রথম ঢুকলো বেশ ভালো ভালো জিনিস লুটপাট করে নিয়ে গেল, আগে কিছু বাদ দেয়নি। ক্ষেতের ফসল থেকে শুরু করে ছাগল, গরু, ভেড়া যা ছিল সবই লুট করে নিয়ে গেছে। আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর বাড়িঘর লুট, আগুন দিয়ে পোড়ানো,
ওই 32 নম্বর ভেঙেছে, লুট করেছে। সুধা সদন, ডক্টর ওয়াজার সাহেবের বাসা, জয়পুতুলের বাসা, সেটা লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, যেখানে আবার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তার সবকিছু হারিয়েছে। আমাদের তো সেজন্য আর কোনো আফসোস নেই, কিন্তু যারা এই কাজগুলি করেছে তাদের তো ছেড়ে দেওয়া যাবে না। যারা ঘরে ঢুকে মাকে সম্মান করতে পারে না, বাবাকে সম্মান করতে পারে না, ছোট্ট শিশু বা নারী কাউকে সম্মান করতে পারে না, তাদের তো ক্ষমা নেই। তাদের আমরা বিচার করব, কারণ কোর্টে তুলে বিচার করে তাদের অপকর্মগুলি জাতির সামনে তুলে ধরতে হবে। সবাইকে চিনে রাখেন, হিসেব রাখেন। প্রত্যেকের বিরুদ্ধে মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে। যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, সেই 15 জুলাই থেকে যারা অপরাধ করেছে তাদেরকে তো ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়ার অর্থই তো যারা অপরাধী। আর মামলা দিয়েছে আওয়ামী লীগের নামে, আর কারাগারে বিনা চিকিৎসায় আমাদের একের পর এক জেল হত্যা করে যাচ্ছে ইউনূস। কাজে প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আর আজকে এভাবে বারবার আর নির্যাতিত হওয়া যাবে না। সকলে এখন নামতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই মব ভায়োলেন্স যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি 13 তারিখ পর্যন্ত, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে। আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান, মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কী করেছি আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। কেন আওয়ামী লীগের অপরাধটা কি? অপরাধ একটাই, আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে, এত মামলা, এত কিছু করার পরেও এখনো বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়, তারা আমাকে চায়। এটাই অপরাধ হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না। তাহলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, মানুষের মানবিক অধিকার কেড়ে নেওয়া, এটাই তাদের চরিত্র। তা নাকি গণতন্ত্র নিয়ে এসেছে, নতুন দেশ স্বাধীন করেছে। কোথায় স্বাধীন, কোথায় গণতন্ত্র? চরম স্বৈরতন্ত্র, চরম নির্যাতন চালাচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের একমাত্র শক্তি জনগণ। কাজে সবাই জনগণের সাথে যান, জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে রাস্তায় দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন হবে না। কাজে এই কথা তাদের মাথায় রাখতে হবে। জাতিসংঘের রিপোর্টে লিখলো 1400 লোক নাকি মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত বারবার বলা সত্ত্বেও এই 1400 লোকের কোনো হদিস নাই। মানে ভাওতাবাজি, ধোকাবাজি জাতিসংঘের মতো জায়গায় এরকম করবে, তো কল্পনারও বাইরে। তাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে বা চাওয়া হয়েছে। তার থেকেও আমরা এখন পর্যন্ত কিছু পাই না। সবথেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে আজকে আমরা যারা আওয়ামী লীগ নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের কাজকর্মের উপরে নিষেধাজ্ঞা জারি করে। পাবলিকলি সে বাইরে গেলে বলবে যে না, আমি তো ব্যান করিনি, একটু স্থগিত করা হয়েছে। আর এদিকে সব নিষিদ্ধ বলে দেয়। এমনকি হাইকোর্ট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পাচ্ছে কেন? প্রধান বিচারপতি অন্য বিচারপতিকে শোকজ করে। আমি জানি না এই ধরনের ঘটনা পৃথিবীতে কখনো আছে কি না। কারণ একটা মামলা হলে জামিন পাওয়ার অধিকার তো সকলেরই আছে, সেটা তো আইনসম্মতভাবেই হয়। আর সেখানে জামিন দেওয়া হলো কি না সেই শোকজ করা হয় জজ সাহেবদের বিরুদ্ধে। অনেকে ভেবেছিল তিনি ইশতিয়াক সাহেবের ছেলে, হয়তো একটা পার্সোনালিটি নিয়ে থাকবেন, ন্যায় বিচারটা বোধহয় হবে, কিন্তু সেটা তো হবার নয়। কারণ ক্ষমতায় তো এসেছে অবৈধভাবে, অবৈধ সরকার হাত ধরে মব ভায়োলেন্স সৃষ্টি করে। সেই চিফ জাস্টিস থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশনের জজ, হাইকোর্টের জজ, তাদের সবাইকে একবারে তাড়িয়ে দিয়ে তারপরে আমাদের প্রধান বিচারপতি, অন্য বিচারপতি বা অ্যাটর্নি জেনারেল যারা ক্ষমতায় বসলো, তারা কি কোনো ন্যায় নীতি মেনে, আইন মেনে বসেছে? তা তো বসেনি। বসবে স্বাভাবিক, কারণ ইউনূস নিজেই তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। কারণ সেখানে তাদের কাছে ন্যায় বিচার চাওয়ার আশা তো নেই। সেটা তার প্রমাণ করে দিল। এই জামিন পেলে তার জামিন দিল কেন? সেই জন্য শোকজ করে দিয়ে প্রতিনিয়ত একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। আজকে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর চরমভাবে অত্যাচার। অপরাধটা কি আওয়ামী লীগের? এই আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। এই আওয়ামী লীগ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছে। আবার আওয়ামী লীগই সরকার এসে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে। আমরা যখন মানুষের জন্য কাজ করি, মানুষকে মানুষ হিসেবে দেখি। কে কোন দল সেটা তো বড় কথা না। যখন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছি তখন মনে করছি সব নাগরিকই তো সমান, তাদের সব অধিকার আছে, আমরা সেইভাবেই করেছি। কিন্তু আমরা এখন কি দেখি? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ। আর মানে বিভিন্ন রিপোর্ট আর যে সমস্ত কথা লেখা হয়, মানে আমাদের বুদ্ধে সব দোষ হলো আওয়ামী লীগের। কিন্তু
এমন কোনো দিন নাই যে বাংলাদেশে মানুষ খুন না হচ্ছে। প্রতিদিনই আছে কোনো কোনো এলাকায় 10 থেকে 12টা করে মার্ডার হচ্ছে। সব হিসাব তো এখনো পাওয়াও যায় না, কারণ কেউ তো লেখারই সাহস পায়নি। খুঁজে খুঁজে সেগুলি বের করতে হচ্ছে। সেখানে ভাবে আমি বলবো এই এলাকায়ও কাঁধে কাঁধে বাড়িঘর ভেঙেছে, কারা মেরেছে, কিছু রিপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু আমি জানি যে যখনই আমি কোথাও সভা করব, জানতে পারলেই অমনি তারা সেখানে আমাদের নেতাকর্মীর উপরে চরম অত্যাচার শুরু করে। অর্থাৎ কোনো কথা বলার স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, আমরা নিষিদ্ধ। তাই আমাদের সব কিছু বন্ধ। কে কাকে নিষিদ্ধ করে? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি, আর এরা আসছে অবৈধভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতা ডাকাতি করে নিয়েছে, আর তারাই আজকে নিষিদ্ধ করে আমাদেরকে। ভালোই তো, গৃহস্থের ক্ষমতা মানে খবর নাই, চোর যে বসে আছে করে, এরকমই অবস্থা বাংলাদেশে এখন। তারপরে নাকি আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি। এখন জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ধরলে, তাদের শাস্তি দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয়ে গেল, যারা প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছে। আপনারা একটা ভেবে দেখেন, মানবাধিকার যারা লঙ্ঘনকারী, সেই মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার নিয়ে কিন্তু আমাদের ওয়েস্টার্ন মিডিয়া থেকে শুরু করে অনেকে খুব সোচ্চার। কিন্তু যে মানে জঙ্গি বা সন্ত্রাসী, সে যে খুনি, সে যে মানুষগুলোকে হত্যা করলো, তাদের কি মানবাধিকার নাই? তাদের কি বেঁচে থাকার অধিকার ছিল না? তাদের কি পরিবার পরিজন ন্যায় বিচার পাবে না? আমার বিরুদ্ধে বলা হয় আমি সব গুম করে ফেলেছি। কাকে গুম করলাম? কোথায় গুম করেছি? আর আয়নাঘর, আর আয়নাঘর তো গোটা বাংলাদেশি। এই বাংলাদেশে কি কারো কথা বলার অধিকার আছে? এই বাংলাদেশে কি কেউ মত প্রকাশ করতে পারে? মত প্রকাশের স্বাধীনতা আছে? স্বাধীনভাবে তার রাজনৈতিক কর্ম চালাতে পারে না। তাহলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আমরা কেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে যাব? 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর প্রথমে তারা করলো অপারেশন ক্লিন হার্ট, প্রায় 200-250 মানুষকে হত্যা করলো। এই সেনাবাহিনী দিয়ে হত্যা করানো হলো, এবং আমাদের আওয়ামী লীগের আমাদের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে গেল। 15টা কম্পিউটার, 300 ফাইল, প্রায় 10,000 মতো বইপত্র, নগদ অর্থ প্রায় 50,000 মতো সব নিয়ে গেল, সিজ করলো। এবং ওই বাড়িটাই মানে যে ফ্ল্যাটটা আমরা করেছি, সে ফ্ল্যাটের মধ্যে তালা দিয়ে রেখে দিল। আর এই যে হত্যা হলো, তার বিচার হবে না। খালেদা যে ইন্ডেমনিটি দিল, ঠিক 15 আগস্টে জাতির পিতাকে যারা হত্যা করেছিল তাদের যেমন জিয়াউর রহমান আর মোস্তাক মিলে ইন্ডেমনিটি দিয়েছিল, খালেদা জিয়া এদেরকে ইন্ডেমনিটি দিল। আওয়ামী লীগ সবসময় ন্যায় বিচার করেছে, আওয়ামী লীগ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। কাজে গুম খুনের কথা বলে, গুম খুন তো ইউজ করে যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের প্রায় 8,000-এর উপর নেতাকর্মী আহত, নিহত এবং নিখোঁজ। প্রত্যেকটা নেতাদের বাড়ি যখন আগুন দিয়ে পুড়িয়েছে, সেখানে অনেকে মারা গেছে, কারো নাম ঠিকানা পাওয়া গেছে, কারো পাওয়া যায়নি। এমনকি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যখন আগুন দিয়ে পোড়ালো, এবং এই আগুনটা দিল কে? 5 আগস্টে রোমান হাওলাদার নামে যুবদলের এক নেতা, তিনি আবার আগুন দিতে দিতে ফটো তুলে আবার সব তারেক রহমানকে পাঠালো তাকে খুশি করতে, এবং খুব গর্ব ভরেই তারা আগুনটা দিল। আর 5 ফেব্রুয়ারি 2025 এসে বুলডোজার দিয়ে ওই বাড়িটা ভেঙে ফেলা হলো, পুড়িয়ে যে ছাড়খাড় করে দিল। কত মূল্যবান জিনিস, কত স্মৃতি, কত ঐতিহাসিক দলিল, এবং অনেক বই, না হলে 20-25 হাজার বই তো ছিল সেখানে। আমাদের লাইব্রেরি ছিল, একটা আমার বাবার ব্যক্তিগত লাইব্রেরি, আর আমরা মিউজিয়াম করেছিলাম, মিউজিয়ামের জন্য লাইব্রেরি এবং আর্কাইভ করে রেখেছিলাম। সব তো ধ্বংস করে দিল, সব ধ্বংস। বঙ্গবন্ধুর নাম থাকতে পারবে না। যেখানে যেখানে কলেজের বইগুলি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে, সেগুলি কি অন্যায় না? আর গুম করে যাচ্ছে। তো যারা এখন এসে সামনে কথা বলছে, তাদের চেহারাটা দেখেছেন সবার? তাদের যদি গুম করে রেখে থাকি, তারা আসলো কি করে বাইরে? ঠিক অপরদিকে তাকান, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা জেলখানায়, অকথ্য অত্যাচার তাদের উপর হচ্ছে। একটা বন্দির যে অধিকার, সে অধিকারটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাদের ডিভিশন দেওয়া হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না। আবার আপনার শুনেছেন খাবারে বিষ মিশানো হচ্ছে, যেন তাদের সমস্ত ব্রেন ড্যামেজ হয়ে যায়। শারীরিকভাবে প্রত্যেকে অসুস্থ, সকলেই তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু আমার গুম পার্টি কিন্তু বেশ নাদুস নদুষী আছে, এটা একটু তুলনা করে দেখবেন সবাই। আওয়ামী লীগ ভেসে আসা দল না, 1949 সালে আওয়ামী লীগ সংগঠন। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 9 বার সরকার এসেছে, প্রতিবার জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। দেশ স্বাধীন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে, নির্বাচিত প্রতিনিধি হিসেবেই কিন্তু যুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করা হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ ধর্মীয় স্বাধীনতা, সেকুলারিজমে বিশ্বাস করে। আমরা বাঙালি জাতি,
আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। আওয়ামী লীগ সুষম উন্নয়নে বিশ্বাস করে। সকল মানুষের সমান অধিকার, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা, এই নীতিতে বিশ্বাস করে বলেই আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করতে পারে এবং মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারে। 3200 মেগাওয়াট না 800 মেগাওয়াট পরবর্তীতে বিদ্যুৎ পেয়েছিলাম। 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। মাত্র 43% মানুষ বিদ্যুৎ পেত। আমরা 100% বিদ্যুৎ দিয়েছি। যেখানে যেখানে বিদ্যুৎ পৌঁছাতে নদীর তল দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে আমি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, আর বাকি সব জায়গায় সোলার প্যানেল দিয়েছি। কিন্তু প্রত্যেকটা ঘরে আলো জ্বেলে দিয়েছি। কামার, কুমার, জেলে, তাঁতি, হিজড়া, কুষ্ঠরোগী, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, অনগ্রসর মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ি, সমতল ভূমি, প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নত করা, প্রত্যেকটা মানুষকে একটা ঘর, বাড়ির ঠিকানা দিয়ে দেওয়া, বাংলা সেটা আমরা করে দিয়েছি। সীমিত সম্পদ দিয়ে এত বিশাল জনগোষ্ঠীকে তাদের খাদ্য নিরাপত্তা দেওয়া, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বিনামূল্যে 30 প্রকার ঔষধ দেওয়া, শিক্ষার দ্বার উন্মোচন করে দিয়ে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া, উচ্চশিক্ষার ব্যবস্থা করা, ভূমিহীন গৃহহীন মানুষ প্রায় 8,04,000-এর উপর পরিবার, কি 4-5,000 পরিবার, তাদেরকে আমরা বিনামূল্যে ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি এবং উন্নত মানের জীবন দিয়েছি। এগুলিকে আমাদের অপরাধ? আর ইউনূস কি দিল দেশকে? শুধু লাশ আর লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, ঘরে লাশ, মানুষ পোড়া, হাত কাটা, পা কাটা, চোখ তোলা, নির্যাতিত মানুষের হাহাকার। কেউ ঘর বাড়িতে থাকতে পারে না, ঘর বাড়ির সবকিছু শেষ। কোথায় থাকবে? কিভাবে জীবন জীবিকা চলবে? কারণ আওয়ামী লীগ করে সেটাই অপরাধ হয়ে গেছে। আওয়ামী লীগের অপরাধীটা কার কাছে, সেটা আমার প্রশ্ন। ইউনূস তাহলে কে? দীর্ঘদিন চক্রান্ত চলছে। আমি বারবার সবাইকে সাবধান করেছি, বলেছি। কোটা আন্দোলন যখন শুরু হয় তখনও বলেছিলাম যে এই আন্দোলন কোনো অন্য আন্দোলন না, এটা হলো সরকার উৎখাতের আন্দোলন। কারণ আমি তো জানতাম আন্তর্জাতিক চক্রান্ত এবং ইউএস এইডের টাকা, ডিপ স্টেটের কারসাজি কিভাবে পরিকল্পিতভাবে তারা করেছে। যদি আমেরিকার আপনারা গুগলে যান, কোন কোন দেশে তারা কি কি সহযোগিতা দিয়েছে ইউএসএইড মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে, সেগুলি যদি একটু ব্রাউজ করে দেখেন অনেক তথ্য পেয়ে যাবেন, অনেক তথ্য সেখানে পেয়ে যাবেন। শুরু থেকে সবসময় আমার বিরুদ্ধে লেগেই আছে, কেন আমি দেশ বেচতে চাইনি। আমার একটা ছোট দেশ, বিশাল জনগোষ্ঠী, যে সমুদ্র সীমা আইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন 1974 সালে। এরপরে জিয়াউর রহমান ক্ষমতা এসেছে, এরশাদ ক্ষমতা এসেছে, খালেদা জিয়া ক্ষমতা এসেছে, কতজন এসেছে। সমুদ্রে আমাদের যে অধিকার আছে এই দাবিটুকু করা, কথাটা বলা, সেটাও তো তারা কিছু করেনি। 96 সালে আমি আসার পর প্রথম আমরা শুরু করি, আনক্লজে সই করি, এবং কিভাবে আমরা সমুদ্রে আমাদের অধিকারটা প্রতিষ্ঠিত করব তার জন্য সমস্ত প্রস্তুতি আমি নিয়েছিলাম। তবে যখন ক্ষমতা আসতে পারলাম না, 8টা বছর চলে গেল। আনকজে সই করলে 10 বছরের মধ্যে আপনাকে আপনার দাবি পেশ করতে হয়, আরবিট্রেশন হবে, আর নয়তো আদালতে যেতে হবে। ওই অল্প সময়ের মধ্যে সকল তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক আদালতে যে আমরা আমাদের সমুদ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করি। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি, সমুদ্র সম্পদ আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে সেটা করে দিয়েছি। আমাদের সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা নিয়ে আমরা এই নীতিতে বিশ্বাস করি। কিন্তু আমার ন্যায্য অধিকার যেটা, সেটা তো আমি আদায় করব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে, ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কিন্তু আমরা আমাদের সমুদ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি এবং সমুদ্র সম্পদ আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজে লাগাতে আমরা গবেষণা শুরু করেছি এবং নীতিমালা প্রণয়ন করেছি। এবং সেখানে আমাদের গ্যাস অনুসন্ধান থেকে শুরু করে মৎস্য আহরণ সব ব্যবস্থা আমি করেছিলাম। আজকে সেই দেশটাকে দিয়ে দিতে হবে অন্যের হাতে। যে সোনাদিয়া দ্বীপ, যেটাকে আমরা রেখেছিলাম ইকো পার্ক করবো, অত্যন্ত সুন্দর একটা দ্বীপ, যেখানে একসময় ফিজিবিলিটি স্টাডি করে বলা হয়েছিল ওখানে ডিপ সি পোর্ট হবে। আমি মহেশখালীতে নিয়ে গেলাম ডিপ সি পোর্ট, আর ওটাকে রেখেছিলাম প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য। অনেক ধরনের স্পিসিস আছে সেখানে, অনেক ধরনের প্রাণীজ সম্পদ আছে, জলজ সম্পদ আছে, যা সাধারণত পাওয়া যায় না। সেই জায়গাটা বজায় রেখে দিয়ে দর্শনীয় করে সুন্দরভাবে করার জন্য প্ল্যান করে দিয়ে এসেছি। এখন সেটা দিয়ে দিতে হবে। সেন্ট মার্টিন, সেখানে এখন সাধারণ মানুষ যেতেই পারে না। পরিবেশ নিয়ে যারা এত ঘন ঘন মামলা করতো, সেই পরিবেশ আবার কোথায়? সিলেটের পাথর গায়েব, বালু গায়েব, সেন্ট মার্টিন পুরে শেষ, পরিবেশ প্রকৃতি সম্পূর্ণ ধ্বংস। এখন আর মামলা করা লাগে না। ও মামলা তো মামলার জন্য ছিল না, ও মামলা তো পয়সা খাওয়ার জন্য ছিল। আমাদের লুটে খেতে পাচ্ছে। ইউনূস তার উপদেষ্টারা, অধিকাংশ উপদেষ্টা বিদেশি নাগরিক, তারা এখানে এসে বসে লুটপাট করে খাচ্ছে। ইউনূস তো নিজে একজন লুটেরা। আমরা নাকি মানি লন্ডারিং করেছি। একটা বছর বেশি তো হয়ে গেল, কই
একটা প্রমাণ তো দিতে পারলো না, কিন্তু মিথ্যা কথা বলেই যাচ্ছে। মিথ্যা কথা বলে সে একটা চ্যাম্পিয়ন। মিষ্টি মিষ্টি করে খুব কথা বলে যা বলে তার করে তার উল্টো। এখন তার চেহারা মানুষের কাছে খুলে গেছে। ৬,০০০ টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি সাহেবের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, দেশে বিদেশে সম্পদ, টাকাগুলি কোথা থেকে এসেছে সেটার ব্যাখ্যা দেয় না। ট্যাক্স ফাঁকি দেয় সেটার ব্যাখ্যা দেয় না। ১,১১১ কোটি টাকার উপরে তার কাছে ট্যাক্স পাওনা, ৬৬৬ কোটি টাকার মামলা হলো। লেবারদের অর্থ আত্মসাৎ করেছে দেখে লেবার করে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ইউনূস। সে আসতে ক্ষমতায় বসছে। বয়স তো কম হয় নাই, এক পা গড়ে এক পা বাইরে, তাও তো লোক যায় না। অর্থ পাচার করার জন্য কি চাল কিনবে দুবাই থেকে এক কোম্পানির কাছ থেকে। ওটা তো চাল কেনা না, টাকা পাচারের একটা সুযোগ। কার্গো বিমানের কার্গো থেকে অস্ত্র লুট হয়ে যায়, আবার সেখানে আগুনও লাগে। সেক্রেটারিয়েট, হাইকোর্ট, সব জায়গায় আগুন। আমাদের আওয়ামী লীগের নেতাদের তো ঘর বাড়ি আগুন দিয়ে পোড়াচ্ছেই। কাজে এই অন্যায় অবিচার চলে যাচ্ছে দেশে, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, 1 কোটি লোক আবার দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। যেখানে আমি হতদরিদ্রের হার মাত্র 5% আমি এনেছিলাম, তা আবার বেড়ে গেছে। 18% দারিদ্রের হার, সেটাও বেড়ে গেছে। ইউনূস খুব দক্ষতার সাথে দারিদ্রের হার বাড়াতে পেরেছে। সে বলেছিল না দরিদ্রকে সে মিউজিয়ামে পাঠাবে, বক্তৃতা দিয়েছিল, এখন নিজেই মিউজিয়ামে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তার যা বলেছে তার উল্টো করে যাচ্ছে। এরকম একটা অদক্ষ খুনি জঙ্গিদের ছেড়ে দিয়ে আমার নেতা কর্মীদের জেলখানায় নিয়ে অত্যাচার করে যাচ্ছে। একদিন এর বিচার হবে। তার মধ্যে সেনাবাহিনীর অফিসারদের, পুলিশ, সিভিল প্রশাসন একে একে সব ধ্বংস করে দিচ্ছে। সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে কে? ইউনূস তো ফ্রুত করে চলে যাবে। কাজে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেকে এখন যে যেখানে আছেন, অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা প্রচুর আমি জানি, তারপরেও হারাবার আর কি আছে? আমি তো সব হারিয়েছি, হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কিন্তু এই দেশটাকে তো এভাবে ধ্বংস হতে দিতে পারি না। বাপ মা ভাই সব হারিয়ে তো সেই ফিরে এসেছিলাম বাংলাদেশে, যেখানে আমার বাবা আমার হত্যাকারীরা ইনডেমনিটি পেয়ে তখন ক্ষমতায়, যুদ্ধাপরাধীরা ক্ষমতায়, তারপর তো ফিরে এসেছি। বারবার মৃত্যু দুয়ার থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে। বোধহয় আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, বাংলাদেশের মানুষের দোয়াই বোধহয় বেঁচে গেছি। কিন্তু আজকে একবার অবশ্যই এই অন্যায়ের প্রতিকার করব, এ বিশ্বাস আমার আছে। সেই জন্যই বোধহয় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, সবাই ঐক্যবদ্ধ হন, যার যা কিছু আছে সব নিয়ে সেভাবে প্রস্তুতি নেন। একবার রুখে দাঁড়ালে ওরা কিছুই করতে পারবে না। হ্যাঁ, ওদের কাছে অবৈধ অস্ত্র অনেক আছে, কোন কোন জায়গায় কিভাবে অস্ত্র নিয়ে এসছে সেটাও আমরা জানি। তো সেগুলোর ব্যবস্থা নিতে হবে, আর সেইভাবে আমাদেরও তৈরি হতে হবে। অস্ত্র দিয়ে কিচ্ছু হবে না যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে এবং জনগণ দাঁড়ায়। জনগণের সামনে সব অস্ত্র অচল হয়ে যাবে। কিন্তু জামাত শিবির এরাই ওই ট্রেনিং এবং এনএসসি পার্টি আবার ট্রেনিং করাচ্ছে, কারণ জামাত অস্ত্র আনছে আর এরা ট্রেনিং করাচ্ছে পাকিস্তানের সাথে তাদের দহরমহল। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে।
চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।